আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। দীর্ঘ 9 বছর পর রাজ্যে ফের অনুষ্ঠিত হলো এসএসসি নবম ও দশমের নিয়োগ পরীক্ষা। তো রাজ্যে কোথায় কেমনভাবে পরীক্ষা হলো তারই খবর আমি তুলে ধরছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এর আগে 2016 সালে এসএসসির নবম ও দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষা নিয়ে একের পর এক দুর্নীতির সামনে এসেছিল। আর এবার এই দুর্নীতি এবং যে কোনো প্রকারের চুরি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। রাজ্যে 446টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হয়েছে। তার আগে রীতিমতো পরীক্ষা কেন্দ্রগুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সেখানে ছিল পুলিশ পহরাও। 10টা থেকেই শুরু হয়েছিল সকল পরীক্ষার্থীদের প্রবেশ প্রক্রিয়া। তবে সরকারি সমস্ত কেন্দ্রগুলির সামনে মেটাল ডিটেক্টর নিয়ে উপস্থিত হয়েছিলেন পুলিশ এবং এজেন্সি। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, যা পশ্চিম বাংলার একটি প্রতিবাদী চ্যানেল। কিন্তু এখানে একটা প্রশ্নের বিষয় হলো, যে রাজ্যের রাজ্য সরকার চোর হয়, ডাকাত হয়, যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে থাকে, সেই রাজ্যে শিক্ষিত বেকার যুবকদের এইভাবেই ভুগতে হয়। যারা যোগ্য শিক্ষক ছিল তাদেরকে আজকে আবার নাকের জলে চোখের জলে হয়ে পরীক্ষা দিতে হচ্ছে। ভাবুন, ভারতবর্ষের কোন রাজ্যে হয়েছে কিনা, একমাত্র পশ্চিম বাংলাতেই হচ্ছে। এবং আজকের এই পরীক্ষায় যারা যোগ্য প্রার্থী পরীক্ষা দিচ্ছে তারা চোখের জলে নাকের জলে যেভাবে পরীক্ষা দিচ্ছে তাদেরকে যেভাবে পাস করা হচ্ছে, এটা থেকে প্রমাণিত হয় সেই রাজ্য সরকার যদি চোর হয়, প্রায়শ্চিত্ত করার জন্য রাজ্যের দ্বিতীয়বার শাসক যদি পাপী হয়, তাহলে সেই রাজ্য এইভাবেই নষ্ট হয়। সেই রাজ্যের বেকার যুবকদের বেদনা এইভাবেই কষ্ট পেতে হয়। এরকম আজকের একটা প্রশ্ন, এই যারা যোগ্য প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন, এতদিন ধরে কাজ করছিলেন, সরকারে এর আগে অনেকেই পাপের সংসার প্রতিপালিত হচ্ছিল, আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষক চাকরির পয়সা থেকে যদি আজকের পরীক্ষায় তারা সফল না হতে পারে, যেহেতু দীর্ঘদিন ধরে তারা পড়াশোনার প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন, শুধু ছাত্র পড়াচ্ছেন, সময় পাচ্ছেন না পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, তাদের জন্য কি এই রাজ্য সরকার দায়ী থাকবে? বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা। মানুষের সন্দেহ আছে, আমারও সন্দেহ আছে, কিন্তু আমায় যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না। যদি দুর্নীতি হয়, শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে, এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা, তারা কেন আবার পরীক্ষায় বসবেন? সেই পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে। সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে? দেখুন, সুপ্রিম কোর্টের লড়াই, আইনি লড়াই চলবে। এই পরীক্ষা শেষ হবে, তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব। আর রাজ্য সরকার, আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে। আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি, রাস্তায় আসছি, পথে ঘাটে সর্বত্রই শপথ নিচ্ছি। এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই অব্যাহত থাকবে, কারণ এটা অন্যায়। আজকের 7ই সেপ্টেম্বর 2025
বাংলার এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরির পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন। এই অন্যায়ের ক্ষমা নেই। আগামী দিনে দেখবেন রাস্তাই বলে দেবে, রাস্তাই পথ দেখাবে। সুপ্রিম কোর্টই তো বলেছিল যে নতুন করে প্যানেল বাতিল করে নতুন করে পড়েছে, বা আপনার ভাই পড়াশোনা করেছে, তারা তো নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, মানে তাদের খারাপ, তাদের দিক থেকে যদি আপনারা কেস করেন তাদের দিক থেকে একটা মন ভেঙে যাবে একটা ব্যাপার। খারাপ তো লাগা আছে, কারণ আমি বা আমাদের দ্বারা এমন কিছু কাজ আমরা করি না যাতে সমষ্টিগত মানুষের স্বার্থ বিরোধী হয়। কেন আমরা সবসময় চাই, কারণ আমি আমার চাকরি বাঁচানোর লড়াই লড়িনি, যাতে আমার মতো আরও যারা আছে গ্রাম বাংলার এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের মুক্তির লড়াই লড়েছি। সুতরাং পরীক্ষা হয়ে যাক, আলোচনা হবে, সুপ্রিম কোর্টে কি পয়েন্টের বিষয়ে মামলা হবে তখন বলা যাবে। আর একটা প্রশ্ন বলছি, আপনি বললেন যে এই যে পরীক্ষা হচ্ছে এর ভেতর অনেক অযোগ্যও থেকে গেছে, যেহেতু লিস্ট 1 বেরিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে গেলে বিষয়টা তাহলে তো এসএসসির উপর তাহলে আবার আস্থা রাখছেন কি? না, এসএসসির উপর আস্থা রাখছি না, আমরা বলছি যে মানুষ কোথায় যাবে, আমরা কোথায় যাব? আমরা এই সিস্টেমের শিকার, আমরা আইনে বিশ্বাস করি, নির্বাচিত সরকারে বিশ্বাস করি, তাহলে আমরা যাব কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ, তারা নিজেরা অযোগ্যদের লিস্ট 1 দিয়ে বলছে যে আরও আছে, তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র। এসএসসির উপর কোনো আপনাদের ভরসা নেই, আস্থা নেই? দেখুন, আমার নয়, শুধু বাংলার কারণ নেই। আপনি যে কাউকে জিজ্ঞেস করুন র্যান্ডামলি, তারাই তো পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ বাধ্য, এটা তো আমরা সিস্টেমের শিকার। আপনি যাবেন কোথায়? আমরা সিস্টেমের শিকার। আমাদের বক্তব্য থাকবে স্কুল সার্ভিস কমিশন যারা চোর তারা অন্তত সমষ্টির স্বার্থে আর চুরি করবেন না। দাদা, বিধানসভায় গতদিন আপনি চেয়েছিলেন যে অযোগ্য লিস্ট এখনো বের করলো না এসএসসি, বারবার জাতীয় পতাকা হাতে নিয়ে আপনাকে দেখা গেছে, আজকে কি বলবেন? যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে। আমরা সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। পরীক্ষা যেমন চলছে চলুক। কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত? অবশ্যই সরকার নিতে পারত। যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে, তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা? কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয়, তারা একটা 5 মার্কস ডেমনস্ট্রেশন, 5 মার্কস ভাইবা নিয়ে তারা নিতেই পারত। যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে, নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে। খারাপ লাগছে যে আপনাদের যারা যাদেরকে পড়িয়েছেন তাদের সঙ্গে পরীক্ষা দিতে, এটা লজ্জার। আমার ছাত্ররা ডাক্তার, আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না। আমি এখন কাঁদবো না, পরীক্ষা দিতে এসেছি, তো এটা লজ্জার। শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো আমার মনে হয়। যুগে যুগে এরকম হয়েছে, শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমরা দিচ্ছি। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও তো চাকরি দরকার, তারা তো চাইছিল যে পরীক্ষা হোক। এটা ভুল হচ্ছে। নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার, 10 বছর শিক্ষক নিয়োগ নেই। কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে, এই পরীক্ষায় মামলা হবে, কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে। তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট 1 প্রকাশ করেছে। তা লিস্ট 1 এখানে শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে, তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই। তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড, যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন, যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য, তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে? বলছি এই পরীক্ষা থেকে তাহলে কি শিক্ষক বাছাই সম্ভব হবে না যদি অযোগ্য থেকে থাকে? আপনার মত অনুযায়ী যদি আদালতে বিরোধী দলনেতাও তো একই প্রশ্ন করেছে যে আবার যারা অযোগ্য তাদের অ্যাডমিট দেওয়া হয়েছে। এই পরীক্ষা হয়ে যাক, দেখবেন বিভিন্ন রকম আইনি জটে আটকে যাবে, এটা আমার ধারণা। আর বিরোধী দলনেতা কি বলেন প্রশ্ন? বিরোধী দলনেতা বলেছেন নির্দিষ্ট করে যে অনেক আছে যারা অযোগ্য, তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে এটা নিয়েও না, এগুলো তো তথ্য সাপেক্ষ, সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি। এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না, যে ঠিক তথ্য দিতে পারছে না, সুতরাং মামলা হবে।
দুঃখ লাগছে এটাই 10 বছর ধরে নিয়োগ নেই, নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে। কারণ আমরা 2016 সালে পরীক্ষা দিয়ে 26 সাল পর্যন্ত ঝুলে রইলাম, আর 26 সালে এই 25-এর শেষের যে পরীক্ষা, এটা 36 সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি টানাটাই চলবে। আপনারা কি মামলার পার্টি হবেন? আমরা মামলা করছি পৃথকভাবে। আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই, সেই লড়াই তো আমরা লড়ছি, পৃথকভাবে লড়ছিলাম। যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা হাত বাড়ান, এখনও পর্যন্ত তো কেউ বাড়াননি। যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব। সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে, যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে। প্রিপারেশন কেমন হয়েছে? এক রাতে এসএসসি, একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায়। আপনার বাড়ি কজন দিচ্ছে? আমার বাড়িতে আমার ভাই দিচ্ছেন, আমার স্ত্রীও দিচ্ছেন, এই আর কি। ওরা দুজনই নতুন চাকরি প্রার্থী। কোথাও একটা এই লাগবে না যদি কোনো রকম মানে বাতিল হয় বা কিছু সমস্যা হয় কি? ম্যাম, এটা কি আপনার প্রথম এসএসসি এক্সাম? না, এটা আমার সেকেন্ড টাইম। এর আগে লাস্ট কবে দিয়েছি? 2016 এসএসসিতে বসেছিলাম, কিন্তু যথারীতি এত স্বচ্ছ পরীক্ষা হয়েছিল এবং নিয়োগ এত স্বচ্ছভাবে হয়েছিল যে আমাদের হয়নি। অন্যদিকে একটা জিনিস আমরা দেখতে পেলাম, 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেল। হ্যাঁ, সেই বিষয়ে যদি কিছু বলেন। এই যে দেখতেই পাচ্ছেন যে আজকে এত স্বচ্ছতার পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষাটা আমরা স্বচ্ছভাবে দিলেও নিয়োগ স্বচ্ছভাবে এসএসসি নিতে পারেনি, এবং এবারও নিতে পারছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে, কারণ তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে যে তারা কতটা কনফার্ম। অন্যদিকে একজন দাবি করেছেন, নাম আমি বললাম না, তিনি বলছেন অলরেডি এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের কাছেও মেসেজ এসছে অনেক রকম ভাবে, মানে আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন আউটের মেসেজ আসেনি, কিন্তু ওই মেসেজগুলো এসছে যেখানে 14 লাখ 15 লাখ চাওয়া হচ্ছে অনেকের কাছে, কিংবা কোথাও নিয়ে যে পরীক্ষা দেওয়ানো হবে, মানে কোশ্চেন পড়ানো হবে। তারপর এত তো নিরাপত্তা বাড়ানো হয়েছে, প্রশ্নপত্রে এত নতুন বদল আনা হয়েছে, স্বচ্ছ করে কি পরীক্ষা হবে? দেখুন, পরীক্ষাটা তো স্বচ্ছভাবে হবে, পরীক্ষা স্টুডেন্টরা স্বচ্ছভাবে দেবে, প্রচুর স্টুডেন্ট স্বচ্ছভাবে পরীক্ষা দেবে, কারণ এতদিন পরে আমরা পরীক্ষায় বসতে পারছি। কিন্তু তারপরেরটা কতটা স্বচ্ছ হবে, কোনো আমাদের রাজ্যে স্বচ্ছভাবে নিয়োগ হয়। এসএসসি চেয়ারম্যান দাবি করছেন যে বিভিন্ন কিউআর কোড দিয়ে করেছেন, কিন্তু উনি নিজেই বলে ওটাকে আদৌ লোক দেখানো ভাবছেন না, হতে পারে, তাও হতে পারে, কিন্তু উনি নিজেই বলেছেন যে আমরা জানি না। কালকে উনি নিজেই বলেছেন যে আমরা কনফার্ম না যে সবাই দাগিরা কেউ আছে কিনা। এভাবে দাগি বলা উচিত না। তবে আজকে যারা যোগ্য, যারা সত্যি সত্যি খেটে পরীক্ষা দিয়েছিল টাকা ছাড়া, তারা আজকে আমাদের সাথে অনেকে পরীক্ষা দিচ্ছে বা আগামী দিন দেবে, এটা আমাদের জন্য লজ্জার। অন্যদিকে রাজ্য সরকার এই যে 2016 প্যানেলের যে লিস্ট, সেটা কেন দিতে পারছে না? পারবে না, কারণ কান টানলে মাথা আসবে। আপনার নাম? রনিতা ভট্টাচার্য। কি মনে হচ্ছে কতটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে এবার? আশা তো করছি যে 100%ই হবে। অন্যদিকে 2016 প্যানেলের দুর্নীতির দায় শিক্ষামন্ত্রী জেলে, তো কি আশা করছেন এবার কি স্বচ্ছ হবে নাকি? আশা তো করছি, যেহেতু সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে, আশা করছি যে স্বচ্ছতার সাথে হবে। গুজব ছড়িয়েছে যে প্রশ্নপত্র লিক। দেখুন, ওটা তো অনেক কিছু হবে, কিন্তু এক্সামের পরে বোঝা যাবে কি হয়েছে, আগের থেকে বলা যায় না। না না না, এটা কাম দিচ্ছি না। পজিটিভ কল্যাণী। আপনার নাম? আনন্দ সরকার। অত কিছু আনার দরকার নেই, তো আপনার হারিয়ে যাবে। আর বাড়ি থেকে লোক আসেনি না, এই জন্য ঠিক আছে।
না হয় আমি বলেছেন চেয়ারম্যান স্যার, আপনি কে বাবা? কি হলো কথা? আপনার নাম? সমীর সিং। আপনি কি এর আগে 2016 দিয়েছিলাম পরীক্ষা, নট কল ভেরিফিকেশন। আবার আপনি কি টিচার ছিলেন? টিচার না, না, নট কল ফর ভেরিফিকেশন ছিল, নট কল ফর ভেরিফিকেশন ছিল আমার। আচ্ছা আচ্ছা, তো এই বিভিন্ন বিতর্ক তো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আবার তারপর এবার পরীক্ষা কি বলছেন? এরপরে বুঝতে পারছি না কি হবে, সেটা একদম অনিশ্চিত। এই পরীক্ষার কতটা কি সফলতা হবে সেটা এখনো বুঝে উঠতে পারি না, আদৌ সফলতা হবে কিনা নেই, সেটাও তারপরেও এসছে পরীক্ষা। তবে 2016 যেভাবে দেওয়া আমার ব্যক্তিগতভাবে, সেভাবে কিন্তু এটা দেওয়া হচ্ছে না। সেভাবে আমার নিজস্ব প্রিপারেশন, বয়সের একটা ব্যাপার থাকে, সমস্ত রকম দিক থেকে। কি বলবেন এই টোটাল ব্যবস্থা এবার কি ঠিকঠাক হচ্ছে? এখনো পর্যন্ত গেটে তো দাঁড়িয়ে আছি, তারপরে জানি না, এখন পরীক্ষার পরে বোঝা যাবে। তার আগে তো বোঝা যাচ্ছে না কিছু। কিভাবে কি নিশ্চয়তা না অনিশ্চয়তা আছে সেটা সম্পর্কে আদৌ মানে আমার ভাবনা চিন্তা কিছু বুঝতে পারছি না। এবারের ব্যবস্থাপনা কি ঠিক দেখছেন? এখনো পর্যন্ত তো আছে ঠিক, দেখা যাচ্ছে। কি নাম আপনার? সমীর সিং। সুমন দা পরীক্ষা কিনা বলো? সুমন দা পেছিয়ে আসো, একটু বড় করে দাও জায়গাটা। হ্যাঁ আচ্ছা, এই সাইডটা দেখো না। পরীক্ষা দিলেন, এবারের এই প্যানেল নতুন করে যে নিয়োগ হচ্ছে, মনে হয় আবার সবচেয়ে পারবে? দেখুন, এটা তো সবাই বোঝে, একটা চোর সে নিজে বলছে আমি চোর, স্বীকার করে স্ট্যাম্প দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম। তার এখন স্ট্যাটাস হচ্ছে তার লজ্জা নেই। তাহলে তিনি পরীক্ষা নিচ্ছে, মানুষের আশঙ্কা আছে। আমি যেহেতু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আমার আবেদন থাকবে এসএসসি 2016 প্যানেলে যেমন দুর্নীতি হয়েছে, এই পরীক্ষা যেহেতু হচ্ছে, এটাই দুর্নীতি করবেন না। 10 বছর ধরে নিয়োগ নেই, মেধার ভিত্তিতে নিয়োগ হোক। আমি চাকরি পাই আর না পাই, আমি পড়াশোনা করতে পারিনি, এটা বাস্তব সত্য। কিন্তু যে সকল আমার পশ্চিমবাংলার চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করেছে, শিক্ষকতার মতো একটা মহান পেশাকে অবলম্বন করবে বলে, তাদের যেন মেধার উৎকর্ষতার ভিত্তিতে চাকরি হয়, এটুকু আমার আবেদন থাকবে। হ্যাঁ, অযোগ্যরা তো মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তারা রাজ্য সরকারকে বারবার থাপ্পড় দিচ্ছে। আপনারা কি অযোগ্য রায় কি বুঝতে পারেননি? আপনারা অযোগ্যদের খুঁজে বার করুন। এখনো অযোগ্য যে আছে তার প্রমাণ এসএসসির মাননীয় চেয়ারম্যান তার রিটেনে দেয়া আছে যে লিস্ট 1। সুতরাং অযোগ্য একজনও শিক্ষক যাতে পশ্চিমবাংলার শিক্ষাঙ্গনে না থাকতে পারে, এটা আমাদের শপথ। কারণ
গ্রাম বাংলার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, রাজবংশী, এই যে সাধারণ খেতে খাওয়া শ্রমিক কৃষকের সন্তানরা পড়াশোনা করে কোথায়? এই ধরনের সরকারি স্কুলগুলোয়। তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে এই স্কুলে সেই অযোগ্য শিক্ষকরা সরকারের ক্যাডার হিসাবে কাজ করেছে। তারা অযোগ্য শিক্ষক। দেখুন, আমার মধ্যে যদি আলো না থাকে আমি অন্যকে কি আলো দেব? সুতরাং এরা সরকারের ক্যাডার হিসেবে কাজ করছে, এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। এদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে, এদের থেকে 12% ইন্টারেস্ট সহ সুপ্রিম কোর্টের রায় মেনে বেতন ফেরত দিতে হবে, এবং বাকিটা পরবর্তীকালে বোঝা যাবে। এই ব্যবস্থাটাকে করুক। আর এই প্যানেলে যারা বসেছে, আজকের আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মানুষের মতো দেখলেই মানুষ হয় না, সেটা আপনাকে দেখে আবার আমার মনে হলো। আমার আবেদন থাকবে মাননীয় চেয়ারম্যান, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম, আবার যাব, আইন মেনে যাব। পরীক্ষা দিতে বাধ্য করালেন, আমাদের চাকরিহারারা বাধ্য হয়ে বসলো মুখ বুজে মাথা নিচু করে। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিশোধ নেব। 16 প্রশ্ন কি চাপ ছিল? দেখুন, মনে নেই, দিলাম, মনে হলো বললাম, কারণ আমি তো পড়াশোনা করার আমার সময় আমার হয়নি। যদি এটা আমি কোয়ালিফাই করি, ধরে নেবেন এক রাতে এসএসসি। এই যে 16তে যে এরকম যে পরীক্ষা এক দুটা এসেছে। যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে বারবার যে কোশ্চেন সোজা হবে, সেই কোশ্চেন কি আপনার মনে হলো যে সোজা এরকম কিছু মনে হলো? দেখুন, এগুলো সব কথা, এগুলো সব কথা। চাকরি চুরির ক্ষত, সেই চাকরি চুরির দুর্নীতি ঢাকার জন্য প্রশ্ন সোজা হবে, প্রশ্ন জলের মতো হবে। আপনার পরীক্ষায় বসতে হলো কেন? কেন দ্বিতীয়বার এইখানে যখন আমি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম, আমার সামনে দুজন দিদিমণি গার্ড দিচ্ছিল। আজকে আমার থাকার কথা ছিল এইরকম স্কুলে, আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে পরীক্ষা সিট পড়েছে। সুতরাং এই লজ্জার, এই অপমানের, আপনাদের আমি বলছি, দেখুন, জন্মেছি যখন চলে যাবে একদিন, এই লজ্জার, এই অপমানের গণতান্ত্রিকভাবে আইন মেনে, সংবিধানকে মেনে আমরা 100% এর বদলা নেব। এই অন্যায়কে কোনোদিন মেনে নেব না। জন্মেছি, চলে যাব, কোনো ভয় নেই। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে। রাজ্য সরকার বাধ্য করালো, বাকিটা পরে দেখা যাবে। না, প্রথম কথা হচ্ছে যে আমাদের তো বক্তব্য ছিল পরীক্ষাটা দিতে হচ্ছে কেন। এখন পরীক্ষার প্রশ্নপত্র যা এসেছে মধ্যমানের এসেছে, অপেক্ষাকৃত সহজ, কোনো খটকা নেই। না, সে তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই থাকে, তুলনামূলক সহজ মনে হয়েছে। এবার তো পড়ার সুযোগ তো আমাদের তো হয়নি, এখন দেখা যাক কি হয়। সহজ কেন মনে হচ্ছে? মানে তুলনামূলক সহজ মনে হলো, আমার ব্যক্তিগত মতামত, তুলনামূলক সহজ মনে হলো। 2016 প্যাটার্নেই বলেছিল নতুনদের সঙ্গে পরীক্ষা দিলেন আপনারা, মানে একদম যারা নিউকমার তাদের পরীক্ষা কিরকম লাগছে? নতুনদের সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা, আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা। হ্যাঁ, আবারও সেই একই পরীক্ষা। কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের, শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনা। যারা ইনভিজিলেটর তাদের সঙ্গে আপনার পরীক্ষা দিচ্ছেন, তারা আছে আপনার সতীর্থ, এই বিষয়টি কি হবে? ঠিক আছে, আমার পরিচিত অনেকেই, আমি তো এই এলাকারই ছেলে, তো তারা তাদের দায়িত্ব পালন করছে। আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কতদূর হতে পারে যে সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম। বলছি দাদা, ভিন রাজ্য থেকে, উত্তরপ্রদেশ থেকে
হাজার হাজার পরীক্ষার্থী এসেছিল বিহারের থেকে তারা কিন্তু তাদের ওখানে নিয়ম নেই, সেই জন্য তারা এর রাজ্যে পরীক্ষা দিতে এসেছিল। কি বলবেন? হ্যাঁ, সারা দেশেই তো বেকারত্ব রয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো পশ্চিমবাংলায় এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন এসএসসি 2016 প্যানেলের, কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে। সেখানে ভিন রাজ্যের লোকেরা আবেদন করেছে এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন এই রাজ্যেরও ছেলেরা পরীক্ষায় বসে। এখন যাই হোক, এইগুলো যারা পলিসি ডিসিশন করে, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, তাদের এই বিষয়টা দেখার বিষয়। আপনাদের সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই আজকে কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছে। হ্যাঁ, ঠিক করেছে, আমি সমর্থন করি। প্রতিবাদ তো সবে শুরু হবে। আবার দেখুন পরীক্ষাটা, কারণ আমাদের চাকরিহারাদের কোনো উপায় নেই। সরকার নির্বাচিত প্রতিনিধিরা ঠেকিয়ে দিয়েছে, তো তারা মুখ বুজে এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসলো। দেখবেন 14ই সেপ্টেম্বর পার হতে দিন, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই চলবে। এটা বড়সড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। প্রশ্ন কেমন হয়েছে, কি বসলো, এটা কথা নয়। আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো, কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে? চাকরি চুরি করলো কে? কেন বসতে হলো আমাদের? যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক, তারপর দেখা যাবে। পরীক্ষার মতো হলো, যোগ্যদের তালিকা নেব। 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, নির্ভুল এবং নিখুঁত। হ্যাঁ, আন্দোলনের ঝাঁজ বাড়বে দেখবেন। এই যে বিগত 1.5-2 বছরের যে লড়াই, 2বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামবো। দাদা, আপনি পরীক্ষা যাওয়ার আগে বলেছেন যে যোগ্য শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে যাবে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, যোগ্যদের তালিকা পাবার জন্য আমরা আইন মেনে, সংবিধান মেনে লড়াই অংশগ্রহণ করব। ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলায় একটা দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে। স্কুল সার্ভিস কমিশন, অটোনমাস বডি, তারা অযোগ্যদের তালিকা দিয়ে বলছে আমরা চোর। আপনি তাদেরকেই নিয়োগ করতে বলেছেন। এই যোগ্যদের তালিকা নিয়ে আমরা যাব, যে আমাদের প্রয়োজনের দ্বিতীয়বার সিবিআই তদন্ত করুন। কিন্তু কেন ভারতবর্ষের একটা রাজ্যে, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে কেন যোগ্য শিক্ষকদের এই পরিণতিতে যেতে হলো? এর দায় কার? আমরা যাব, বিচার ব্যবস্থার কাছে যাব, আর সর্বত্রই যাব, কারণ এই জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এত সহজে মানার জন্য আমরা তৈরি নেই। আমরা যোগ্য ছিলাম, যোগ্য আছি, এটাই শেষ কথা আমাদের। এর আগের যে প্যানেল বাতিল হয়েছে, সেখানে কি আপনি শিক্ষক হিসেবে নিয়োগ ছিলেন, বাতিল হয়েছে? না, হ্যাঁ, আমাদের 2016 এসএলএসটি যেটা ছিল, আমরা সেখানে চাকরি করছিলাম 7 বছর। তো 7 বছর চাকরি করার পর সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে এবং আমরা রিভিউতেও গিয়েছিলাম, রিভিউতেও কোনো সাকসেসফুল হয়নি, আমাদের সেই প্যানেলটা বাতিল অবস্থায় আছে। কিন্তু এখন আবার সেই সরকারের যে রায় আছে, সরকারের যে সিস্টেম আছে, যেটা বলছে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমাদের এখন বর্তমান পরীক্ষায় বসতে হচ্ছে। আজকে আমরা এসছি পরীক্ষা দিতে। এর আগে তো অনেক জল ঘোলা হয়েছে, এবারে কি মনে হচ্ছে স্বচ্ছভাবে হচ্ছে? হ্যাঁ, তো আমরা আজকে দেখলাম সেন্টারে এসে সমস্ত জিনিস স্বচ্ছভাবে, আপনার স্বচ্ছ জলের বোতল থেকে আরম্ভ করে স্বচ্ছ আপনার পেন থেকে, স্বচ্ছ পেনের মাধ্যমে আমাদের লেখে পরীক্ষা দিতে হবে। কিন্তু আদৌ কি কতটা স্বচ্ছ, কতটা অস্বচ্ছ হবে আমরা বুঝতে পারছি না। আমরা স্বচ্ছতা মাধ্যমে তো আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমরা স্বচ্ছ মাধ্যমে আমরা কিন্তু চাকরি পেয়েছিলাম, কিন্তু সেই স্বচ্ছতাটা তো ওরা সরকার রাখতে পারলো না এবং এসএসসি রাখতে পারলো না। আজকে যে এই স্বচ্ছতা পেনের মাধ্যমে, স্বচ্ছ পেনের মাধ্যমে আমরা পরীক্ষা দিচ্ছি, কতটা স্বচ্ছ ওরা রাখতে পারবে সেটাই আমাদের, হ্যাঁ, সেটাই আমরা দেখার, এবং ওটাই আমরা দেখার জন্য আমরা আছি এবং আমরা ওটা দেখবো কতটা ওনারা স্বচ্ছতার সহিত ওনারা এই প্রসেসটা ওনারা এগিয়ে নিয়ে যাবেন, ওটাই আমরা লক্ষ্য করব। হ্যাঁ, আমি চাকরি 2016 আমরা পেয়েছিলাম এবং সেই 2016 আমরা 7 বছর চাকরি করেছি এবং আজকে আমরা এই চাকরি পরীক্ষার জন্য আবার পুনরায় আমাদেরকে বসতে হচ্ছে। এই পরীক্ষাটা কিন্তু আমাদের কাছে মৃত্যু সম, অর্থাৎ আজকে আমাদের মৃত্যুর ফাঁসে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।
কারণ একটা চাকরির জন্য কোনোদিন আমরা দেখিনি, এই প্রথম এই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এই প্রথম আমাদের এই এসএসসি WBSSC এটা ওনারাই প্রমাণ করলো যে এই দুর্নীতি কীরকম হয় এবং দুর্নীতির মাধ্যমে কিভাবে দুর্নীতি করলে একটা যোগ্য প্রার্থীকে 2-3 বার পরীক্ষায় বসতে হতে হয়। চাকরি হারানোর পর তো আপনাকে আন্দোলন করতেই দেখা গেছে। হ্যাঁ, আন্দোলন করা হয়েছে এবং আমাদের একটাই দাবি ছিল আমরা যোগ্য ক্যান্ডিডেট এবং আমরা যোগ্য চাকরিজীবী অর্থাৎ যোগ্যভাবে চাকরি পেয়েছি এবং যোগ্যভাবে চাকরি পাওয়ার পর আমরা কেন আমাদের চাকরি যাবে এই নিয়ে আমরা আন্দোলন করেছি, বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছে, তবুও কিন্তু এই সরকার আমাদের কথা কোনোভাবেই শোনেননি এবং আমাদের যে যোগ্য থাকার সত্ত্বেও উনি আবার পরীক্ষায় আমাদেরকে বসা করাচ্ছেন। জানি না কি হবে শেষ পর্যন্ত, কিন্তু আমরা আশাবাদী আমরা যে 2016 যে প্যানেলে আমরা চাকরি পেয়েছি ওই 2016 প্যানেলেই চাকরি করব, তাতে যদি আমাদের জীবন যাবে এবং সেই আন্দোলন আমরা ছাড়ছি না। এবং আজকে আমাদের সরকারের যে রায় এবং সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমরা আজকে পরীক্ষায় বাধ্য হতে হচ্ছে, আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমাদের যে 2016 যে প্যানেলে যেটাই নাম আছে আমাদের যোগ্য শিক্ষক হিসাবে ওই চাকরিটাই আমরা করব। আপনি কতটা তৈরি হয়ে এসেছেন? আমরা সত্যিকারে আমাদের মানসিক সব দিক দিয়ে ভেঙে পড়েছে, শারীরিক মানসিক সব দিয়ে ভেঙে পড়েছে এবং আমাদের যে সংসারের একটা চাপ এবং স্কুলে প্রত্যেক দিন স্কুলে যাওয়া থেকে আরম্ভ করে কিভাবে প্রিপারেশান নিতে হয় এবং কিভাবে প্রিপারেশান আমরা নিতে পারিনি এবং প্রিপারেশান নেওয়ার জন্য তো একটা সময় লাগবে। সেইভাবে যখন আমরা বেকার ছিলাম, যখন প্রথম এসএসসি দিয়েছিলাম সেই তখনের প্রিপারেশান সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু এখনের প্রিপারেশান সম্পূর্ণ আলাদা। এখন সংসার হয়ে গেছে, সঙ্গে স্কুলের সঙ্গে জড়িত আছি, যেহেতু আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে যেতে হচ্ছে, তো সেই হিসাবে আমরা কিন্তু প্রিপারেশান তেমন একটা নেওয়া হয়নি। জানি না কি হবে, কিন্তু তবুও আমাদের পরীক্ষা দিতে হবে বলেছেন, সেই হিসাবে আমরা পরীক্ষা দিচ্ছি। কতজন আপনারা বসছেন সেইভাবে? আমরা যে শিক্ষকগুলো যিনারা ছিলাম যোগ্য যে 15,304 জন প্রায় আমাদের খবর আছে, প্রায় মনে হয় সবাই যারা বিভিন্ন তাদের শারীরিক অসুবিধা আছে ওনাদের বাদ দিয়ে সবাই মোটামুটি আমরা বসছি। কতটা স্যাটিসফাইড এই ব্যবস্থাপনা? আমরা এই ব্যবস্থাপনায় তো আমরা দেখছি সবাই ঠিকঠাক আছে, কিন্তু এখানে বাইরে সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে যে দুর্নীতি হচ্ছে না বলে সে কে প্রমাণ দিতে পারবে? আজকে আমরা সবাই বাইরে দেখিয়ে দিচ্ছি আমরা সব কিছু স্বচ্ছ আছে, কিন্তু ভিতরে যে কতটা স্বচ্ছ সেটা কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায়। আমরা প্রত্যেকবারই দেখেছি বাইরে সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে যে অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা যে এসএসসির ভিতরে সরকারের যে অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনায় আছে সেগুলো কিন্তু গালে থেকে যাচ্ছে, তার জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। সেই প্রথম দিক থেকে যদি এই প্রথমেও তো আমাদের স্বচ্ছতাভাবে আমরা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে তো অস্বচ্ছতা কোনো ছিল না, সেন্টারে বলুন সমস্ত জায়গায় স্বচ্ছতাভাবে পরীক্ষা দেওয়া হয়েছে, তবুও দেখুন এই যে আমরা যোগ্য হাজার সরকার সত্ত্বেও কিন্তু আমাদেরকে চাকরি থেকে আজকে বরখাস্ত হতে হয়েছে এবং আজকে আমাদের এই পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে। তো আমরা বলবো যেমন এইভাবে পরীক্ষার কেন্দ্রে যেমন স্বচ্ছতা আছে ঠিক তেমনি এসএসসি অভ্যন্তরীণ থেকে বলুন যারা সরকারি দুর্নীতি করে তাদের সেই জায়গাগুলোতেও যাতে স্বচ্ছতা থাকে এবং যারা আমরা এবং যারা পেশাররা যারা পরীক্ষা দিচ্ছেন ওনাদের যাতে সসম্মানে যাতে চাকরি থাকে এবং সসম্মানে ওনারাও চাকরি পায় এবং উত্তীর্ণ হয়ে যাতে পুনরায় যাতে এই প্যানেলগুলো যাতে বাতিল না হয় ওই ব্যবস্থাটা কিন্তু সরকার এসএসসিকে নিতে হবে, নাহলে পুনরায় কিন্তু আবার সেই আমাদের পর্যায়ে পড়ে যাবে এবং আমরা যা যোগ্যতা থাকা সত্ত্বেও এই যোগ্যতা দিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আজকে আপনারা জেনে থাকবেন আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন আজকে আমাদের কাছে নেই, পরলোক গমন করেছেন শুধু এই কারণের জন্য, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিপরায়ণ এই নেতামন্ত্রী এবং দুর্নীতিপরায়ণ এই এসএসসির জন্য কিন্তু আজকে কিন্তু আমাদের সঙ্গী সাথী আজকে আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার নাম কিশুন বেসরা।